প্রশ্ন জানতে চাইবো, এই যে আমরা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ শিখি কেন? কেউ বলতে পারবে? আমরা বাংলা ব্যাকরণ কেন শিখি বা বাংলা ব্যাকরণ পরীক্ষাতে কেন দেওয়া হয়? বলো, কেউ যদি জানো তো। কারেক্ট। ভাষাটাকে সঠিকভাবে যদি না জানতে পারি, তাহলে হয়তো আমরা যখন বাংলা লিখবো, বাংলা পড়বো, তখন কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা কিন্তু সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না, তাই তো? যে বর্ণটা ঠিকঠাকভাবে লিখেছি কিনা। যেমন ধরো অতীতকালের একটা ঘটনা আমি লিখছি, যে আমরা ছোটবেলায় নদীর ধারে বেড়াতে যাইতাম। এ একটা তোমাদের কিন্তু অতীতকালের একটা উদাহরণ দিলাম, যে বেড়াতে যাইতাম। তাহলে এটা তো আমি এরকম ভাবে বলতে পারতাম, ছোটবেলায় আমরা নদীর ধারে বেড়াতে যেতুম। তাহলে কোনটা শুনতে বেশি ভালো লাগছে? বেড়াতে যাইতাম কথাটা শুনতে বেশি ভালো লাগছে, না বেড়াতে যেতুম এই কথাটা শুনতে বেশি ভালো লাগছে? যাইতাম মানে একটা ব্যাকরণের কিন্তু আমরা অনুপ্রবেশ করলাম। যাইতাম মানে সাধু ভাষায় ব্যবহৃত করলাম, তাই তো? চলিত ভাষাটা আমরা হয়তো সচরাচর ব্যবহার করে থাকি, কিন্তু কিছু কিছু জায়গায় সাধুটাই কিন্তু বেশি প্রচলিত। তো এই বাংলার এই যে তুমি ভাষাটাকে খুব সুন্দর করে বলছো, তারপর হয়তো শব্দার্থগুলো ঠিকঠাকভাবে তুমি সুন্দরভাবে বলছো, যে কোন কোন শব্দার্থগুলো কোন কোন কি হয়। যেমন ধরো পৃথিবীকে কত কত সব সমার্থক শব্দে আমরা হয়তো আগের ক্লাসে হয়তো পড়েছিলাম, বিভিন্ন সমার্থক শব্দ নিয়ে আলোচনা করেছিলাম। তো বাংলা ব্যাকরণের কাজ হচ্ছে যে মাতৃভাষাটাকে কি করা, শক্ত করে তোলা। মাতৃভাষা মানে হচ্ছে আমাদের মুখের ভাষা, যে ভাষাটা হয়তো আমরা ছোট থেকেই শিখে আসছি, বা মাদার টাং। তাহলে সেটাই যখন আমরা ভাষার মাধ্যমে কাউকে প্রকাশ করব, সেটা যেন গঠনভাবে সেই বাক্যটাকে বলা হয়। তাহলে গঠন হতে গেলে বাংলা ব্যাকরণ জানা কিন্তু অত্যন্ত জরুরি। কখন কোন সময় কোন ওয়ার্ড ব্যবহার করতে হবে, কিরকম ভাবে কথাটা বলতে হবে, সেই ভাষার মধ্যে সাধু ভাষা থাকবে না চলিত ভাষা থাকবে, সেটাকে কিন্তু আমাদেরকে বুঝে কিন্তু বাক্যে প্রয়োগ করতে হবে। অর্থাৎ তোমরা মনে রাখবে, অনেকের মতে মাতৃভাষা শেখার ক্ষেত্রে ব্যাকরণ অপরিহার্য নয়। আমরা ব্যাকরণ শিখতেও পারি, না শিখতে পারি। আচ্ছা, আমরা ব্যাকরণ শিখলে, আমরা যদি ব্যাকরণ না শিখি, তাহলে কি আমরা কথা বলতে পারবো না মাতৃভাষায়? আমরা কি যদি ব্যাকরণ যদি আমরা না শিখি, আমরা কি কথা বলতে পারবো না মাতৃভাষায়? কি হ্যাঁ কি না? হয়তো দেখবে যারা পড়াশোনা করে না, হয়তো পড়াশোনা করেনি কখনো, তারা কি মানুষের সাথে কথা বলে না? তা তাদের সাথে আমাদের সম্পর্কটা কোথায়, যারা পড়াশোনা করে আর যারা পড়াশোনা করে না? কে বলতে পারে? প্রশ্নটা বললাম যে আমরা তো শিক্ষিত, আমরা তো পড়াশোনা করছি। তো তোমরা দেখবে আগেকার দিনে অনেক অনেক মানুষ হয়তো অর্থের অভাবের জন্য পড়াশোনা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে করাতে পারতো না। তো তাদের ছেলেমেয়েরা কি এখন বর্তমানে বেঁচে নেই? বা তারা কি সমাজে কি তারা মানুষের সাথে কথা বলে না? হ্যাঁ কি না? কথা বলে, তাই তো? কিন্তু আমি বললাম যে তাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? তারা শিক্ষিত নয়, আমরা শিক্ষিত। তো শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে পার্থক্যটা কোথায়? তারাও তো বাংলা ভাষায় কথা বলে। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, তারাও বাংলা ভাষায় কথা বলে, তাই তো? তারাও হয়তো কিছুটা হয়তো লিখতেও পারে, অনেক অনেক ক্ষেত্রে দেখা যায়। তো তাদের সাথে আমাদের সম্পর্কটা একটাই, যে সাংস্কৃতিক দিক থেকে সম্পর্ক। সে একটা ভাষাকে অনেক রকম ভাবে বলবে, কিন্তু আমরা একটা ভাষাকে একবার বলবো, এবং সেই ভাষাটা কিন্তু প্রত্যেকে কিন্তু বুঝতে পারবে। এক নাম্বার কথা। দু নম্বর যদি বলতে চাই, তাহলে কি বলবো, যে তাদের শিক্ষার যে প্রচলন, অর্থাৎ তাদের কোনো বাঁধা ধরা শিক্ষা ছিল না। তাদের মা বাবা হয়তো কখনো তাদেরকে স্কুলেই পাঠায়নি। তা তাদের পরিবেশ থেকে সেরকম ভাবে তারা কিছুই শিখবে না, হয়তো তারা বহিরাজগত কাজ থেকে তারা কিন্তু এমন এমন হয়তো কিছু জেনে থাকবে, শিখে থাকবে,
হয়তো তাদের সাথে কিন্তু আমরা কিন্তু অনেকটা পেরে উঠবো না। হয়তো তারা এমন একটা ভাষায় হয়তো আমাকে কথা বললো, হয়তো সেই কথাটা বলার মতো আমার কিন্তু আর কোনো যুক্তি নেই, কিন্তু আমরা কিন্তু সচরাচর কোনো একটা খারাপ ভাষা হোক কিংবা কোনো একটা খারাপ কটূক্তি হোক, আমরা কিন্তু চট করে কিন্তু মানুষের কাছে কিন্তু বলতে পারবো না, কখনোই আমরা বলতে পারবো না, হয়তো ওরা বলতে পারবে। তো আমরা কথা বলছি, আমরা পড়াশোনা করছি, আমরা শিখছি, কেন? কারণ আমাদের মাতৃভাষাটাকে যাতে আরো সাবলীলভাবে বলা যায়, যাতে আমরা বিভিন্ন ব্যাকরণগত পদ্ধতি প্রয়োগ করতে পারি এবং ভাষাটাকে যেন সুন্দরভাবে আমরা সমাজে যেন কি করতে পারি, তুলে ধরতে পারি। কিন্তু তাদের ক্ষেত্রেটা কি? তাদের ক্ষেত্রে শেখার কোনো অবকাশ নেই, তাদের শেখানোর কোনো পদ্ধতি নেই, তারা তাদের মতো করে ভাষাটা কিন্তু ব্যবহার করে, সেটা খারাপ ভাষা হতে পারে, সেটা কটূক্তি কথা হতে পারে। তো এটাই কিন্তু ডিফারেন্স। অর্থাৎ ভাষা, বাংলা ভাষা শিখতে গেলে যে ব্যাকরণ অপরিহার্য, এটা কিন্তু নয়। ব্যাকরণ জ্ঞানের সাহায্য ছাড়াই মানুষ ভাষা ব্যবহার করতে পারে। একটু আগেই তোমাকে বললাম যে মানুষ যদি ব্যাকরণ নাও শেখে তাহলেও কিন্তু নতুন ভাষা কিন্তু ব্যবহার করতে পারবে। তবে বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে আগে ব্যাকরণ শেখা আবশ্যক। তা বিদেশি ভাষা বলতে গেলে আমরা কি বুঝি? সেটা হচ্ছে ইংলিশ। কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা তো ভারতীয় ভাষা নয়, ইংলিশটা হচ্ছে ব্রিটিশদের ভাষা। তাহলে তুমি যদি ইংরাজিকে যদি ভালোভাবে জানতে চাও, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই ইংরাজি গ্রামারটাকে ভালোভাবে শিখতে হবে। গ্রামারটা বলতে গেলে প্রথমে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে টেন্স। টেন্স তুমি যদি না শেখো তাহলে কিন্তু তুমি সঠিকভাবে ইংরেজিটিকে কি করতে পারবে না, গঠন করতে পারবে না। তাহলে তার জন্য কি প্রয়োজন? গ্রামারের প্রয়োজন। তবে কোনো ভাষাকে শুদ্ধভাবে বলতে, লিখতে, শিখতে ব্যাকরণ জ্ঞান থাকা একান্তভাবে জরুরি। এই যে একটু আগেই তোমাদেরকে বললাম, কি বললাম? যে ভাত খাবো, তাই তো? এই পদ্ধতিটাকে আমি আবার নতুন করে ব্যবহার করতে পারি। যদি ভালোভাবে ভাষা যদি আমরা ব্যবহার করতে না পারি, তখন আমরা কি বলবো? যে আমাদেরকে ভাত খেতে দিবি নে বা দিবি না, এরকম দেখবে যারা হয়তো অশিক্ষিত সমাজের ব্যক্তি, তারাও দেখবে এরকম ভাবে কথা বলে। যদি আমরা বলি ভালোভাবে যে আমার খিদে পেয়েছে, আমি ভাত খাবো, এই কথাটা দেখবে যারা হয়তো ব্যাকরণগত দিক থেকে কিংবা ভাষাগত দিক থেকে ঠিকঠাক মতো পরিপূর্ণ নেই, তখন তারা বলবে আমাকে ভাত খেতে দিবি না, এরকম ভাবে কিন্তু দেখবে তারা কথাতে বলবে। অর্থাৎ ভাষাগুলোকে সে কিন্তু শুদ্ধভাবে বলার কিন্তু কোনো অবকাশ থাকবে না। তাহলে সেজন্যই কিন্তু কি করতে হবে, যে ভাষাটাকে শুদ্ধভাবে বলতে হবে, শিখতে হবে। মানে শুধু বললেই হবে না, যে কেমন ভাবে কথা বলছে আমাদের বাবা মা, আমাদের পরিবারের লোকজনরা, তাদের ভাষা শিখে আমাকে কিন্তু সেই ভাষাটাকে কিন্তু বলার চেষ্টা করতে হবে। অর্থাৎ ভাষা শিক্ষার সহায়ক হিসেবে ব্যাকরণের ভূমিকা সম্পর্কে দ্বিমত থাকলেও, দ্বিমত কেন কথাটা বললাম? কেউ বলছে যে ব্যাকরণ না শিখলেও ভাষা বলা যায়, আবার কেউ হয়তো বলছে যে না, সমাজে বসবাস করতে গেলে কিন্তু ব্যাকরণ জ্ঞান থাকা কিন্তু আবশ্যক। তো এটা তো একটা দ্বিমত। একথা অনস্বীকার্য যে ব্যাকরণ পাঠ ভাষা শিক্ষাকে সম্পূর্ণ করে। অর্থাৎ তুমি কোনোভাবেই স্বীকার করতে পারবে না যে ব্যাকরণ না থাকলে ভাষাটা কিন্তু সম্পূর্ণ হয়ে উঠবে। ব্যাকরণের যথাযথ জ্ঞান ভাষা প্রয়োগের ক্ষেত্রে সাবলীলতা নিয়ে আসে। তাহলে ব্যাকরণের প্রতি তোমার যদি যথেষ্ট জ্ঞান থাকে, তাহলে তুমি কি করবে? তুমি কিন্তু তোমার ভাষাকে বা তোমার ভাষার রূপকে তুমি কিন্তু নিজের মতো করে কিন্তু বলতে পারবে। বাংলা ব্যাকরণ শিক্ষাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে নিয়ে আলোচনা করা হলো। তাহলে এবারে বাংলা ব্যাকরণ শিক্ষাদানের প্রয়োজনীয়তা কতটা কতটা গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আমরা কি করব, পড়বো। বলো, এটুকুর মধ্যে কাউরি কিছু প্রবলেম আছে? যারা আগে থেকে ক্লাস করছো কিংবা যারা আমার কথাগুলো হয়তো আগে থেকে শুনছো, তাদের মধ্যে কেউ?
প্রবলেম আছে? ওকে। হ্যাঁ, তুমি জয়েন করছো সারা, যেখানে ক্লাস শুরু হচ্ছে 10টা 10এ, তুমি জয়েন করছো 10:30টার সময়, ঠিক আছে? এরকম টাইম কিন্তু নয়, সঠিক টাইমে কিন্তু জয়েন করতে হবে। বাংলা ভাষার শিক্ষাদানের প্রয়োজনীয়তা হচ্ছে বাংলা ভাষার ভূমিকা সম্পর্কে শেখা, অর্থাৎ বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ শেখা কিন্তু আবশ্যক, তবে কোনো ভাষাকে শুদ্ধভাবে বলতে, শিখতে, লিখতে ব্যাকরণ জ্ঞানটা কিন্তু অবশ্যই জরুরি। ওকে, এবার আমরা কিন্তু কিছু ব্যাকরণ শিক্ষাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো ব্যাকরণ সম্পর্কে শিক্ষাদানের প্রয়োজনীয়তাটা কি? তো কিছু কিছু পয়েন্ট তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এই পয়েন্টগুলো থেকে কিন্তু পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন পড়ে। তো পয়েন্টগুলো জাস্ট মনে রাখো। প্রথম যে পয়েন্ট আমরা পড়ব সেটা হচ্ছে ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে। অর্থাৎ শিক্ষার্থীরা যখন শিক্ষা লাভ করে কোনো বিদ্যালয়ে শিক্ষক মহাশয়ের কাছ থেকে, তখন শিক্ষক মহাশয়ের কর্তব্য যে তাদেরকে যেন প্রথম থেকে ব্যাকরণটাকে ঠিকঠাক মতো শেখানো হয়। অর্থাৎ নানা রকম নিয়ম কানুন সম্পর্কে পরিচিত করাতে হবে। কেন? কারণ সে যেন নির্ভুলভাবে ভাষাটাকে যেন প্রয়োগ করতে পারে। এটা হচ্ছে কি প্রথম প্রয়োজনীয়তা বা প্রথম কারণ। দ্বিতীয় হচ্ছে উপযুক্ত শব্দ প্রয়োগে সাহায্য করা। উপযুক্ত শব্দ প্রয়োগে সাহায্য করা মানে, ধরো কোনো একটা কবিতা তুমি পড়াচ্ছ ক্লাসরুমে, সেই কবিতাটাতে এমন কিছু শব্দ আছে হয়তো সেই শব্দটা তারা প্রথম অবস্থায় বুঝতে পারছে না, তাহলে তুমি কি করবে? তাদেরকে উদাহরণ বোঝানোর জন্য সেই সমস্ত উদাহরণগুলো ছাড়াও তুমি কিন্তু আরো কিছু বাইরে থেকে কিছু শব্দ হয়তো তুমি প্রয়োগ করবে সেই কবিতাটার মধ্যে। তো সেই জন্যই আমি বললাম যে উপযুক্ত শব্দ প্রয়োগে সাহায্য করা, অর্থাৎ কোনো বাংলা ব্যাকরণের অপব্যবহার থেকে তাদেরকে কিন্তু সঠিক শব্দ ব্যবহারের প্রয়োগ করানোর চেষ্টা কিন্তু তোমাকে করতে হবে। 3 নাম্বার, নত্ব, যত্ন, অকৃধত্বিত প্রভৃতি উপযুক্ত জ্ঞান, এইগুলো কি করতে হবে? এগুলো কিন্তু তোমাকে বর্ণ শুদ্ধির মাধ্যমে কিন্তু কম করাতে হবে। বর্ণ শুদ্ধি মানে কি বলতো? ব্যাকরণের বর্ণ শুদ্ধি মানে কি? তোমরা কিন্তু 2017 সালে কিংবা 2021 সালে টেট পরীক্ষায় কিন্তু এসেছিল। বর্ণ শুদ্ধি মানে কি? কি বলতে পারে বর্ণ শুদ্ধি মানে কি? শঙ্কর? না, বর্ণ শুদ্ধি, বর্ণ শুদ্ধি মানে কি বুঝি আমরা এক কথায়? তোমরা দেখেছো যে পরীক্ষার সময় থাকে দেখবে শুদ্ধ বানান, অশুদ্ধ বানান, এরকম হয়তো কোনো টপিক পড়েছো বাংলা ব্যাকরণে, যে নিচের বানানগুলির মধ্যে শুদ্ধ বানানটা নির্ণয় করো। হয়তো তোমরা পড়েছো হয়তো প্রত্যেকে, যেমন ধরো দুটো বানান থাকবে, কোন বানানটা শুদ্ধ তোমাকে কিন্তু মানে টিক চিহ্ন দিতে হবে, পরীক্ষার এই সময় হয়তো পড়ে। একটা দেওয়া আছে কদাচিৎ কদাচিৎ, ক দয়াকার চয়শ্রী খণ্ডত্ব, আর একটা দেওয়া আছে ক দয়াকার চয় দীর্ঘই খণ্ডত্ব, তাহলে কোনটা সঠিক হবে বা কোনটা শুদ্ধ হবে? বলো, এরকম ধরনের প্রশ্ন তোমরা হয়তো পড়েছো বাড়িতে। বা বিদুষী বিদুষী, বলো। ক দয়াকার চয়শ্রী খণ্ডত্ব কদাচিৎ। তারপর আর একটা কোনো ওয়ার্ড দেওয়া ছিল বিদুষী বিদুষী, তাহলে সেটার মধ্যে তোমরা কোনটা সঠিক উত্তর করবে? বিদুষী, বয়হস্যই দয় দীর্ঘ মধ্য নয়স্যই দীর্ঘই বিদুষী। আর একটা আছে বিদুষী, বয়স্যই দয়হস্যু
তাল বিস্ময়ে হস্যই। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, বয়সে প্রথমটা হচ্ছে সঠিক উত্তর। তাই এইগুলোকে বলা হয় বর্ণশুদ্ধি, মানে শুদ্ধ বানানটাকে নির্বাচন করো। নেক্সট, শুদ্ধ বর্ণবিন্যাসের সাহায্য করে। শুদ্ধ বর্ণবিন্যাসের সাহায্য করে মানে হচ্ছে যেটা বললাম তোমাদেরকে একটু আগেই উদাহরণটা দিলাম, যে সঠিক বানানটা তোমাদেরকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। যতিচ্ছেদ বা বিরতির চিহ্নে যথাযথ জ্ঞান। অর্থাৎ তুমি গল্প পড়ছো, গল্প পড়ার মাঝে মাঝেই যদি কোনো কমা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন, পূর্ণচ্ছেদ যদি না থাকে, তাহলে কি গল্পটা পড়তে ভাল লাগবে? ভাল লাগবে না। তাহলে কি করতে হবে, সেইগুলোর মাঝে কোন জায়গাতে দাঁড়ি চিহ্ন দেওয়া যায়, কোন জায়গাতে পূর্ণচ্ছেদ দেওয়া যায়, কোন জায়গাতে কমা দেওয়া যায়, সেগুলো কিন্তু ব্যাকরণগত দিক থেকে জ্ঞান না থাকলে আমরা কিন্তু সেগুলো বলতে পারবো না। সন্ধির জ্ঞান। সন্ধির জ্ঞান তোমরা তো সন্ধি আগেই পড়েছো আমার ক্লাসে, পরপর মনে হয় 2টো সন্ধির ক্লাস হয়েছে। তো সন্ধির জ্ঞান না থাকলে কিন্তু তুমি ব্যাকরণের কোনো বাক্য ব্যবহার করতে পারবে না। অর্থাৎ যথাযথ জ্ঞান জন্মে, তাহলে কিন্তু তুমি সন্ধিটাকে সহজেই ব্যবহার করতে পারবে। আর সন্ধি যদি তুমি ভালোভাবে যদি ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু বাক্যটা পড়া তুমি কিন্তু আরো সহজ করে তুলতে পারবে, এবং তুমি কিন্তু ছাত্রদেরকে কি করবে, আরো ভাবে কিন্তু বোঝাবে। তারপর দেখো সমাসের জ্ঞান। সমাসের জ্ঞানটা কি বলতো? সমাস কি করে, সমাস কাকে বলে, আমি সমাস পড়াবো, কিন্তু তার আগে তোমাদের কাছ থেকে জানতে চাই, যারা হয়তো জানো তারা একমাত্র বলো, যারা জানো না তারা আবার শুনবে হয়তো সমাসের সময়। সমাস কাকে বলে, কে বলতে পারে? সমাস কি? দুই বা ততোধিক পদ পরস্পরের সাথে মিলিত হয়ে যখন একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করে, তখন সেই দুই শব্দের সমষ্টিকে আমরা বলি বাংলা ভাষায় সমাস। তো সমাস সম্পর্কে আমরা ব্যাকরণ ক্লাসে আরো ডিটেলস পড়ব। তো সেগুলো সম্পর্কে পড়ার আগে আমাদের কিন্তু কিছু কিছু টার্ম বাংলা ব্যাকরণে কিন্তু জানতে হবে। যেমন কি সংযুক্ত ব্যঞ্জন, সংযুক্ত ধ্বনি, বাক্য, বর্ণ, এগুলো কিন্তু আমরা আগে কিন্তু পড়বো। তাহলে সমাসের জ্ঞান যদি না থাকে, তাহলে তুমি কি করতে পারবে না, বিশেষভাবে কিন্তু কোনো বাক্যকে তুমি গঠন করতে পারবে না। তারপরে কি আছে, বিভক্তি কারকের জ্ঞান। বিভক্তি ও কারকের জ্ঞান বাক্য মধ্যস্থ পদ সমষ্টির পারস্পরিক জ্ঞান সম্পর্কে সচেতন করে। অর্থাৎ বিভক্তি এবং কারকের সম্যক যদি তোমার জ্ঞান যদি থাকে, তাহলে এই যে বাক্যের মাঝামাঝি কোন পদটা ব্যবহার করলে বাক্যটা শুনতে ভালো লাগবে, বাক্যটা বাক্যে ব্যবহার করতে তুমি ভালো পারবে, তো সেই জন্যই তোমাকে কিন্তু কি করতে হবে, বিভক্তি এবং কারকের প্রতি তোমাকে কিন্তু অগাধ জ্ঞান কিন্তু থাকতে হবে। আমরা জানি যে কারক হচ্ছে ক প্রকার, কারক হচ্ছে 6 প্রকার। তো কোন কারকের কি কাজ, সেই উদাহরণগুলো আমরা পড়বো। কর্তৃকারক, কর্মকারক, নিমিত্তিকারক, উপাদান কারক, অধিকরণ কারক, তাই তো প্রত্যেকটা কারকের আমরা ডিটেলস কিন্তু আমরা কিন্তু ক্লাস করাবো। ছন্দবিধির জ্ঞান। ছন্দ মানে কোনটা, ধরো 4 লাইনের কিছু কবিতা লেখার পর একটুকু গ্যাপ দিলাম, আবার 4 লাইন, মানে ছন্দ ছন্দ করে পড়া। ছন্দ ছন্দ মানে বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলার কাচলা দিদি কই। তাহলে ওই, কই, এরকম করে যদি আমরা পড়ি, দেখবে আমাদের পড়তেও খুব ভালো লাগে, এবং আমরা কিন্তু সেই কবিতাটা পড়েও কিন্তু খুবই আনন্দ লাভ করি। কেন? কারণ কবিতাটার প্রতি ছন্দ আছে। তাই সেই ছন্দটাও তুমি কিন্তু বাংলা ব্যাকরণ শেখার পরে তৈরি করতে পারবে, যে সেটা অমিত্রাক্ষর ছন্দ, না মিত্রাক্ষর ছন্দ, না স্বরবৃত্ত ছন্দ। দেখবে ছন্দ থেকেও দেখবে পরীক্ষায় প্রশ্ন পড়ে, গত বছরও পড়েছিল।
23-এও হয়তো ছন্দ থেকে হয়তো প্রশ্ন সামনে এসেছিল মনে হয়, হয়তো 2024-এও কিন্তু পড়বে। কেমন পড়বে? একটা কবিতার লাইন দিয়ে দিল, দিয়ে বললো যে এই কবিতার লাইনটা কোন ছন্দে লেখা, মিত্রাক্ষর ছন্দে লেখা, না স্বরবৃত্ত ছন্দে লেখা, না অমিত্রাক্ষর ছন্দে লেখা, না উপরের কোনোটিই নয়। তাহলে সেই ছন্দের ভাগগুলো আমরা পড়বো ছন্দ যখন আমরা তোমাদেরকে পড়াবো। অব্যয় বা নিপাতনের ব্যবহার। নিপাতনের স্বরসন্ধি আমরা পড়েছি যে সন্ধির কোনো নিয়ম মানা হয় না। তাহলে তুমি তোমার মতো ভাবে অব্যয় ব্যবহার করতে পারবে, তারপর নিপাতনের সিদ্ধ সন্ধি ব্যবহার করতে পারবে। তো এইগুলো হচ্ছে কি ব্যাকরণ শিক্ষাদানের প্রয়োজনীয়তা। আরো কিছু আছে, যেমন হচ্ছে উক্তি, প্রত্যুক্তি, প্রসঙ্গ, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রকাশ দিতে তুমি জ্ঞানকে স্পষ্ট করে তুলতে পারবে। বাক্য বিশ্লেষণ। বাক্য বিশ্লেষণ মানে কি? বাক্য বিশ্লেষণ মানে হচ্ছে যে বিশেষ বিশেষ বাক্যকে, মানে অর্থাৎ জটিল বাক্যকে তুমি কিন্তু কি করবে, বিশ্লেষণ করে সেই সরল অর্থগুলোকে তুমি কিন্তু শিশু শিক্ষার্থীদেরকে বোঝাতে পারবে। বাক্য বিশ্লেষণটাও তোমাদের পরীক্ষাতে পড়ে, আমি পড়াবো। যেমন রবীন্দ্রনাথকে ভাঙলে আমরা কি কি পাবো? রবীন্দ্রনাথ, প্রথমে র, তারপরে র বি, র এর সাথে অ আসছে, অ, বি, ব, দীর্ঘ ই। এরকম ভাবে কিন্তু ছন্দগুলোকে যখন আমরা ভাঙবো তখন কিন্তু সেটা হয়ে দাঁড়াবে কি, তখন সেটা কি হয়ে দাঁড়াবে, যে ছন্দ রীতির ব্যবহার। তারপরে কি আছে, অন্য ভাষায় ব্যাকরণ জ্ঞান জানার আগ্রহ, অর্থাৎ বারবার আমাদের একই ভাষায় ব্যাকরণ শিখতে ভালো লাগবে না। যারা হয়তো মারাঠি, যারা হয়তো গুজরাটি, তারা কিন্তু তাদের নিজেদের ভাষায় কিন্তু কি করবে, ছন্দটাকে কিন্তু ব্যবহার করবে। বলো এটুকু কাউরির অসুবিধা, প্রয়োজনীয়তার দিক থেকে কাউরির কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয়েছে এমন কেউ আছো? প্রয়োজনীয়তার দিক থেকে কাউরি কিছু অসুবিধা আছে, পয়েন্ট বুঝতে পারোনি? শঙ্কর, রিম্পা, পাপিয়া, টুম্পা। টুম্পা আজকে নতুন জয়েন করেছো নাকি? টুম্পা, দেখো এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাকরণ শিক্ষাদানের শিক্ষকের ভূমিকা। আচ্ছা, আমি তো ব্যাকরণ পড়লাম, ব্যাকরণের সম্পর্কে জ্ঞান অর্জনও করলাম, কিন্তু এই যে ব্যাকরণ আমাদেরকে শেখাবে কে? ব্যাকরণ তো শেখানোর জন্য তো কেউ একজন থাকা দরকার সমাজে, তো সেটার জন্য আসে কে? শিক্ষক। তো শিক্ষকের কি ভূমিকা থাকবে সেটা আমরা কিন্তু পড়বো। দেখো, বাংলা ভাষার ছাঁচ ও প্রাকৃত প্রকৃতি সম্পর্কে জ্ঞান থাকা দরকার। অর্থাৎ বাংলা ভাষার ছাঁচটা তুমি কিরকম ভাবে তৈরি করবে, অর্থাৎ তুমি তোমার ভাষাগত দিক থেকে বাংলা ভাষাটাকে কেমন করে রাখবে। ছাঁচ কেন বলছে? কারণ তুমি যেমন ভাবে ভাষাটাকে রপ্ত করতে পারবে, তুমি কিন্তু সেরকম ভাবে শিক্ষক মহাশয়েরা ছাত্র ছাত্রীদেরকে কিন্তু ব্যাকরণ শিক্ষাদানে কি করে তুলবে, আগ্রহী করে তুলবে। বাংলা ব্যাকরণ ও সংস্কৃত ব্যাকরণ যে এক নয় তার স্পষ্ট ধারণা থাকা দরকার। তোমরা দেখে থাকবে যে সংস্কৃত ব্যাকরণ আলাদা এবং বাংলা ব্যাকরণ কিন্তু আলাদা। সংস্কৃত ব্যাকরণের মধ্যে হয়তো আমরা দেখবে পড়েছিলাম শব্দরূপ, ধাতুরূপ, তাই তো, কৃৎ প্রত্যয়, এগুলো হয়তো আমরা পড়েছিলাম। তদ্ধিত প্রত্যয়, শব্দরূপ ধাতুরূপ মানে দেখবে এক বচন, দ্বিবচন, বহু বচন। তারপরে যেগুলো শব্দরূপ, যেমন হচ্ছে যেমন একটা ছিল লতা, লতৌ, লতায়ে, এরকম হয়তো তোমরা পড়েছিলে, দেখবে সংস্কৃত তোমাদের ছিল, দেখবে ক্লাস 8 ক্লাসে মনে হয় ছিল। তাহলে সংস্কৃত ব্যাকরণটা কিন্তু আলাদা, আর বাংলা ব্যাকরণের মধ্যে কিন্তু আলাদা। বাংলা ব্যাকরণের মধ্যে থাকবে সন্ধি, থাকবে সমাস, থাকবে বাক্য, থাকবে কারক, থাকবে পদ থাকবে। কিন্তু সংস্কৃত ব্যাকরণে কিন্তু তোমাদেরকে কিন্তু কি পড়তে হবে, শব্দরূপ পড়তে হবে, ধাতুরূপ পড়তে হবে, তাই তো, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এইগুলো কিন্তু সংস্কৃত ব্যাকরণে থাকবে। তাহলে তোমাদের কিন্তু গুলিয়ে দিয়ে চললে কিন্তু হবে না।
তাহলে বাংলা ব্যাকরণ এবং সংস্কৃত ব্যাকরণ কিন্তু সম্পূর্ণভাবে কি আলাদা। ধ্বনিবিজ্ঞানের জ্ঞান থাকা আবশ্যক। ধ্বনিবিজ্ঞান মানে কোনটা বুঝি? ধ্বনিবিজ্ঞান মানে ওই যে কর ও করো, খর ও খর, কল ও কল, বল ও বল, এইগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু আগে থেকে কিন্তু কি করে রাখতে হবে, একটা সম্যক কিন্তু ধারণা কিন্তু করতে হবে। সাধু চলিত রূপ, বানান ভুল ও বানান সংস্কার, অনুসর্গ, উপসর্গ ও বিভক্তি, কি আছে এখানে, বিভক্তি ঘাট বিষয়সমূহের স্পষ্ট ধারণা কিন্তু প্রয়োজন। তোমরা আগেই হয়তো পড়ে থাকবে সাধু ভাষা সাধু ভাষা, চলিত ভাষা, অনুসর্গ ব্যবহার, উপসর্গের ব্যবহার। অনুসর্গ আমরা পড়িনি, প্র, নি, অনু, তাই তো? উপসর্গ ব্যবহার, এইগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি কিন্তু বাংলা ব্যাকরণটাকে আরো ভালোভাবে তুমি শিক্ষক মহাশয়ের কাছে শিখতে পারবে। শব্দের ব্যুৎপত্তি যেন স্পষ্ট ধারণা থাকে, মানে কোনো কবিতাটা কি বলতে চাইছে, অর্থাৎ অর্থটাকে তোমার কিন্তু সঠিকভাবে কিন্তু জানতে হবে। বাক্য গঠন ও তার পরিবর্তনের রীতিনীতি সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন। বাক্যটা যেমনভাবে গঠিত হবে তার পরিবর্তন রীতিনীতি কিন্তু সেরকম ভাবে কিন্তু প্রয়োজন কিন্তু হবে। অর্থ পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, ছন্দ অলঙ্কারের মধ্যে বাঞ্ছনীয়, অর্থাৎ ব্যাকরণ ব্যবহারের ফলে তোমাকে অর্থ পরিবর্তন করা শিখতে হবে, ধ্বনি পরিবর্তন করা শিখতে হবে, এবং ছন্দ অলঙ্কার তো থাকবেই, কারণ ছন্দ অলঙ্কার যদি না থাকে তাহলে কিন্তু তোমার বাংলা ব্যাকরণ তুমি কিন্তু কোনো রকম ভাবে ঠিকঠাক মতো কিন্তু সমাজে ব্যবহার করতে পারবে না। ব্যাকরণ শিক্ষকের হাতের অক্ষরগুলো ভালো হওয়া বাঞ্ছনীয়, অর্থাৎ যিনি ব্যাকরণ পড়াবেন তাদের হাতের লেখা যেন ভালো থাকা প্রয়োজন। কেন? কারণ তাদের হাতের লেখা থেকেই কিন্তু বাকি ছেলেমেয়েরা কিন্তু ব্যাকরণকে শিখতে পারবে। সেই জন্যই কি করতে হবে, কোনো শিক্ষক মহাশয়কে স্কুলে কি করতে হবে, ধৈর্য ধরে কিন্তু ব্যাকরণটাকে পাঠ কিন্তু পড়াতে হবে। বলো, এটুকু কাউরি অসুবিধা? যেটুকু পড়ালাম তার মধ্যে যেটুকু পড়ালাম তার মধ্যে কিছু অসুবিধা আছে? এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা। তা দেখো, যদি ব্যাকরণ যদি ভালোভাবে শেখা হয়, আমরা জানতে পারছি যে বিভিন্ন কবিতা বলো, গল্প বলো, উপন্যাস বলো, হয়তো আমরা ঠিকঠাকভাবে পড়তে পারবো, শিখতে পারবো, জানতে পারবো। তাহলে সব ক্ষেত্রে ব্যাকরণটাকে ব্যবহার যদি না করা যায় তাহলে কিন্তু শিক্ষাদানের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো ত্রুটিগুলো কিন্তু আমরা জানবো যে ব্যাকরণ শিক্ষার ফলে আমরা কি কি ধরনের অসুবিধার সম্মুখীনের মধ্যে পড়তে হয়। তো প্রথম যে ত্রুটিটা আমরা জানবো সেটা হচ্ছে আপাত কাঠিন্য। আপাত কাঠিন্য মানে বোঝাচ্ছে যে ব্যাকরণ একটি শুষ্ক, নিরস ও জটিল বিষয়। কখনোই কিন্তু ব্যাকরণকে সবসময় সরল ভাবে নেবে না। ব্যাকরণ হচ্ছে ভাষার মধ্যে সব থেকে জটিল বিষয়, কিন্তু শুদ্ধ, শুষ্ক, নিরস, সহজে শিক্ষার্থ এর প্রতি আকৃষ্ট হয় না। মানে শিক্ষার্থী, তুমি দেখবে যে ক্লাস 5 থেকে ক্লাস 10 এর মধ্যে যে কোনো শিক্ষার্থীকে তুমি যখন ব্যাকরণ পড়াতে যাবে তারা কিন্তু ব্যাকরণের প্রতি কিন্তু অনীহা প্রকাশ করে স্কুলে, মানে ব্যাকরণ শিখতে চায় না। কেন শিখতে চায় না? কারণ ব্যাকরণ তো একটা জটিল বিষয়, তাই তো, একটা নিরস, একটা শুষ্ক। তো সেই জন্যই ব্যাকরণটাকে তারা ভাষার মধ্যে কিন্তু যুক্ত করাতে চায় না। তাই ব্যাকরণ পাঠে তাদের অনিচ্ছা ও অনীহাই বেশি। তারপর নেক্সট কি দেখব, নানা বিধি নিয়মের জটিলতা। বিধি নিয়ম জটিলতা মানে হচ্ছে কোন জায়গায় কোন ব্যবহার করতে হবে, কোনটা ব্যবহার করব না, কোনটা ব্যবহার করলে কি হবে না হবে, এই যে নিয়ম, তাহলে যত নিয়ম তার তত জটিল। তাই অর্থাৎ শিক্ষার্থী ব্যাকরণের জটিল নিয়মগুলি
সহজে কিন্তু আয়ত্ত করতে পারে না। আর কি করে করবে? ক্লাস 4 ক্লাসের একজন বাচ্চা শিশু, তুমি তাকে যদি সন্ধি সম্পর্কে যদি জ্ঞান দিতে যাও, সন্ধির নিয়মগুলো যদি তুমি তাদেরকে যদি শেখাতে যাও, সে কি শিখবে? শিখবে না। তাহলে তোমার পড়ানোর প্রতি তারা কিন্তু সেই ক্লাসে কি করবে? অনীহা প্রকাশ করবে। শিক্ষকদের অনীহা, অনেক অনেক শিক্ষকরাও আছেন দেখবে যে ব্যাকরণ পড়াতে হয় বাধ্য হয়ে, কিন্তু তারা কিন্তু ব্যাকরণ কিন্তু কেউ সহজে কিন্তু পড়াতে পারে না, আর পারলেও কিন্তু একটুকু অনীহা দেয়, কারণ বোঝানোর দিক থেকে ব্যাপার আছে। আমি কেমন ভাবে বোঝাচ্ছি, ব্যাকরণটা তো আর নিজে থেকে বলা যায় না বা নিজে থেকে তৈরি করা যায় না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে নিজের কনসেপ্ট থেকে, বই থেকে তোমাকে কিন্তু ব্যাকরণ বোঝাতে হবে। তো সেক্ষেত্রে কি হয়, অনেক অনেক শিক্ষক কিন্তু অনীহা প্রকাশ করে, অর্থাৎ দায় সারা ভাবে কিন্তু কাজগুলো করে থাকে। ব্যাকরণ চেতনার অভাব, এই যে একটা ভালো একটা পয়েন্ট। ব্যাকরণ জানা না থাকলে কি কি অসুবিধা হতে পারে সে সম্পর্কে ছাত্রদের সচেতন করা হয় না, ও এর ফলে তারাও ব্যাকরণের পায়ে আগ্রহী নয়। অর্থাৎ ছাত্রদেরকে তুমি যদি ব্যাকরণ ঠিকঠাকভাবে যদি শেখাতে না পারো, কোন জায়গায় কি ঘটছে এগুলো যদি ব্যাকরণের মাধ্যমে তুমি যদি বোঝাতে না পারো, তাহলে কিন্তু সেই তোমার কাছে বা সেই ছাত্রের কাছে কিন্তু ব্যাকরণ কিন্তু আগ্রহী নয়। ব্যাকরণের বাস্তব উপযোগিতা সীমাবদ্ধতা, বাস্তবিক সীমাবদ্ধতা কোনটা? যে আমি বাস্তবভাবে যেগুলো ব্যবহার করব, অর্থাৎ চিঠিপত্র লিখছি কাউকে হয়তো দেবার জন্য, কিংবা সাধারণভাবে বলার ক্ষেত্রে আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, তাই তো? এগুলোও কিন্তু একটা বাস্তব কিন্তু ব্যাকরণের উপযোগিতা হিসাবে তুলে ধরা যায়। বিশিষ্ট শব্দের প্রতি অনীহা, বিশিষ্ট শব্দ মানে কিছু কিছু শব্দ আছে, সেই শব্দগুলো উচ্চারণ করার প্রতি কিন্তু আর সেরকম ভাবে কিন্তু আমরা কাউকেই দেখতে পাই না। তাহলে একবার আমি এলাম, আমি আসার পরে কি করব, যে আমার ধরো আমার পাশে কিছু আম গাছ, আম ধরেছে, তো সেটাকে আমি যদি গাছ থেকে যদি পারবো যদি মনে করি, তাহলে আমি সেটাকে হয়তো নিজের একটা বুদ্ধি খাটিয়ে হয়তো পারলাম। তা আমি পারতে পারতে যদি আরো 10 জন যদি চলে আসে, তাহলে আমার পারাটা কি ব্যর্থ হবে না অব্যর্থ হবে, কোনটা? ধরো আমি আমার গাছে কিছু আম পাড়ছি, তাহলে সেই আম পাড়ার সময় যদি আমার আরো যদি পাড়া প্রতিবেশী যদি লোক চলে আসে, তাহলে যে আমি যে কাজটা করছি সেই কাজটার প্রতি একটু বাধা সৃষ্টি হবে না হবে না, কোনটা? কোনটা হবে বলো? আমার কথা শোনা যাচ্ছে? বাধা সৃষ্টি হবে। তো বাধা সৃষ্টি হওয়ার একটাই আমি উদাহরণটা দিলাম, যে যে তুমি যখন ব্যাকরণ পড়াতে লাগবে না কোনো ক্লাসে, তখন হয়তো দেখবে কেউ হয়তো বুঝতে পারলো, কেউ বুঝতে পারলো না, তুমি হয়তো অনেক কিছু ক্ষেত্রে তুমি জানলে না। তো সেজন্যই কিন্তু কি করা দরকার, যে শিক্ষক মহাশয়দেরকেও কিন্তু একটুকু অনীহা প্রকাশ করে, এবং তাদেরকেও কিন্তু একটুকু নীরবতা থাকা কিন্তু দরকার, যে না আজকে ব্যাকরণ ক্লাসটা পরিবর্তে অন্য ক্লাস হোক। উপযুক্ত শিক্ষকের অভাব, এটা একটা আসল উদ্দেশ্য, যে ঠিকঠাক মতো ব্যাকরণ পড়ানোর মতো কিন্তু স্কুলে এখন আর কোনো শিক্ষক মহাশয় নেই। তাহলে শিক্ষক মহাশয় যদি না থাকে ব্যাকরণে, তাহলে আমরা শিখবো কি করে? আমরা ব্যাকরণটাকে নিজেদের মধ্যে ব্যবহার করবো কি করে? তারপরে কি আছে, শিক্ষা সহায়ক উপকরণগুলির অভাব। শিক্ষা সহায়ক উপকরণগুলো আমরা আগেই পড়েছিলাম, যে টেলিভিশন, রেডিও, তারপরে কি বলো, যেগুলোর মাধ্যমে আমরা শিক্ষা লাভ করি, দূরদর্শন, তারপরে বোর্ড, তাই তো? এইগুলো যদি আস্তে আস্তে যদি আমরা অভাবিত হয়ে যাই বা অভাবের মধ্যে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু ব্যাকরণটা কিন্তু আমরা কি করতে পারবো না, সহজে কিন্তু পাঠে কিন্তু আকৃষ্ট হতে পারবো না। এবার দেখো, শিক্ষার্থীদের ব্যাকরণ শিক্ষাদান সফল সার্থক করে তুলতে হবে, নিম্নলিখিত পদ্ধতিগুলিকে সচেতন প্রয়োগ করতে হবে। যেমন হচ্ছে উপযুক্ত শিক্ষক। উপযুক্ত শিক্ষক কেন রাখবো ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে? কারণ সে যেন সঠিকভাবে সঠিক বিষয়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে যেন শিশুদেরকে শেখাতে পারে। অর্থাৎ মনস্তাত্ত্বিক উপায়ে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মানসিকতা যেমন বিচার করবেন,
অন্যদিকে বিষয় সম্পর্কেও যথেষ্ট অবহিত কিন্তু হবেন। শিক্ষার্থীদের আগ্রহ, রুচি, মানসিক সামর্থ্য অনুযায়ী পাঠদান কিন্তু করতে হবে। যতটা প্রয়োজন ততটা কিন্তু তোমাকে কি করতে হবে, ব্যাকরণের শিক্ষাদান কিন্তু দিতে হবে। বিজ্ঞানসম্মত আকর্ষণীয় পদ্ধতিতে সুপরিকল্পিত পাঠটিকার সাহায্যে কিন্তু কি করতে হবে, শিক্ষা দিতে হবে। তো এগুলো আমরা পড়লাম। শিক্ষার্থীদের ব্যাকরণ শিক্ষাদানের ফলে সার্থক করে তুলতে নিজেদেরকে কিভাবে সচেতন ভাবে প্রয়োগ করতে হবে। তারপরে কি আছে, তারপরে আছে যে পাঠক্রম। পাঠক্রম মানে কি বলতো, যে পাঠদানের উপর একটা বিশেষ ক্রিয়া কৌশল। অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত ব্যাকরণের কোনো পাঠক্রম থাকা উচিত নয়। ষষ্ঠ শ্রেণী থেকে ব্যাকরণের দেওয়া পাঠ দিয়ে দেওয়া হবে। আবার প্রতিটি শ্রেণীর কি করতে হবে, সুনির্দিষ্ট পাঠক্রম যাতে অত্যাবশ্যকীয় যেন প্রয়োজন, সেজন্য কি করতে হবে, শিক্ষার্থীদের মানসিকভাবে রুচি ও সামর্থ্য অনুযায়ী তাদেরকে কি করতে হবে, শিক্ষাদান কিন্তু করতে হবে। পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তক মানে আমরা সাধারণত যে বইগুলো হয়তো ব্যবহার করছি স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে কি বলা আছে, যে ছাত্রদের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত কিছু শব্দ, সেইগুলো যেন কি হয়, যে নির্দিষ্ট সংখ্যক পাতার মধ্যে যেন সেইগুলো কি থাকে, আবদ্ধ থাকে। বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার, অর্থাৎ এই যে শিক্ষা সামগ্রী, স্কুল থেকে হয়তো দেখবে চাল দিচ্ছে, তারপর দেখবে কিছুদিন পরে হয়তো দেখবে শোনা যাবে যে স্কুল থেকে দেখবে খাতা বই সমস্ত কিছু হয়তো দিয়ে দিচ্ছে দেখবে। অর্থাৎ তাদেরকে সাহায্য করছে, শিক্ষা সহায়ক, যাতে তারা শিক্ষা পায় সেদিক থেকে কিন্তু আরো সচেতন করছে। অর্থাৎ প্রতিটি সূত্র লিখে লিখে উদাহরণের দ্বারা বুঝিয়ে দিতে হবে। যদি বুঝতে না পারে তখন তাদেরকে কি করতে হবে, নিজস্ব কিছু উদাহরণ দিয়ে তাদেরকে কিন্তু কি করতে হবে, বোঝাতে হবে। নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ। নির্দিষ্ট পদ্ধতি তুমি যদি অনুসরণ না করো তাহলে কিন্তু কি হবে, ব্যাকরণ শিক্ষাদান কিন্তু সম্ভব হবে না এবং সেটা কিন্তু কঠিন হয়ে যাবে। বলো এটুকু কেউ বুঝেছো না বুঝতে পারোনি? যেটুকু পড়ালাম তার মধ্যে কারো অসুবিধা আছে? রিয়া, রিয়া মনে হয় আজকে নেই, নতুন স্টুডেন্ট হয়তো যুক্ত হয়েছে। টুম্পা, পাপিয়া, রিম্পা, শঙ্কর, মিনি, মামুন। কোনটা গো? কোনটা বলবো? হুম, আচ্ছা, আলোচনা করলাম, মানে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের ব্যাকরণ শিক্ষাদানে সফল করে তুলতে গেলে তুমি শিক্ষার্থী বা শিক্ষক হিসাবে তুমি কি করবে। তাই সার সংক্ষেপটা আমরা কি পড়লাম বলতো, কেউ একজন বলো, আমি সার সংক্ষেপটা কি বললাম? বলো বলো, কেউ একজন বলো। অরিত্রী বলো, অরিত্রী। সার সংক্ষেপটা বলো। শিক্ষার্থীদেরকে ব্যাকরণ শিক্ষাদানে শিক্ষিত করতে গেলে একজন শিক্ষকের বা শিক্ষিকার কি করণীয় ক্লাসরুমে, এক্ষুনি একটু আগে যে পয়েন্টগুলো পড়ালাম। ক্লাস হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমি এইটুকুই বললাম, তার সাথে আমি আরো কিছু কিছু পয়েন্ট অ্যাড করে দিলাম, যে পয়েন্টগুলো হয়তো তোমরা দেখতে পাচ্ছ। যেমন ধরো নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। যে তুমি ধরো ছন্দ শেখাবে, তা ছন্দটা প্রথমেই তো তুমি তো আগে ছড়ার মাধ্যমে শেখাতে পারবে না। প্রথমে ছন্দ কাকে বলে, ছন্দ কেন আমরা শিখব, কোন জায়গায় ব্যবহার করব, এর পদ্ধতি কেমন, ব্যবহার কেমন, মানে আস্তে আস্তে তোমাকে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। তারপরে কি করতে হবে, ব্যাকরণ ভাষাকে অতিক্রম করলে কিন্তু চলবে না। অর্থাৎ ব্যাকরণকে তোমাকে এমন ভাবে শিক্ষা দিতে হবে যে যেন সে সাহিত্য, আনন্দ, পরিবেশ ব্যাহত না হয়। মানে যে পরিবেশে তুমি তাকে বোঝাচ্ছ সেই পরিবেশটা যেন ব্যর্থ না হয়ে যায়। অর্থাৎ তোমাকে সহজভাবে ব্যাকরণটা বোঝাতে হবে, তাই তো? ভাষাগুলোকেও তোমাকে কিন্তু সহজভাবে বলতে হবে। ব্যাকরণ যেন ভাষাকে অতিক্রম না করতে পারে, মানে ব্যাকরণটা যেন ভাষার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে, ভাষার বাইরে যেন ব্যাকরণটা না প্রয়োগ হয়। কারণ ব্যাকরণ তুমি যদি ভাষার বাইরে প্রয়োগ করো তাহলে তুমি আর কি করলে, তাই তুমি তাদেরকে কি রকম ভাবে হয়তো ব্যাকরণ শিক্ষা দিলে, তাই না? তো এইগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়ালাম। তোমরা বাড়িতে কি করবে, যখন পিডিএফটা পেয়ে যাবে তখন আরো ডিটেলস ভাবে হয়তো খাতায় লিখে নিলে যে যে হয়তো পয়েন্টগুলো তোমাদেরকে বললাম। এবং এই পয়েন্টগুলো থেকেও কিন্তু পরীক্ষায় এখন পেডাগোজির প্রশ্ন কিন্তু হচ্ছে। ঠিক আছে, এবার যেটা গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় প্রতি বছরই যেটা আসে, হয়তো তোমরা প্রত্যেকে দেখেছো, যে ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলো কেমন। এতক্ষণ আমরা জানলাম যে ব্যাকরণকে কিভাবে আমরা পাঠদান করব, শিক্ষকের প্রয়োজনীয়তাটা কতটা, কিভাবে ছাত্রছাত্রীদেরকে ব্যাকরণগত দিক থেকে আমরা শিক্ষা লাভ করাতে পারবো। কিন্তু আমরা এটাও কিন্তু শিখিনি যে ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলো কেমন, মানে কোন ওয়েতে পড়ালে তারা সহজেই ব্যাকরণের প্রতি কিন্তু কি হবে, আকৃষ্টবদ্ধ হবে। তো সেটা তোমরা কিন্তু একটু দেখে নাও। প্রথমে যে পদ্ধতিটা পড়াবো সেটা হচ্ছে সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি বা ফর্মুলা মেথড। আমরা দেখি না যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে আমরা ফর্মুলা গুলোকে আগেই ভালোভাবে মুখস্থ করে নিই, বুঝিনি যে কোন ফর্মুলায় কোন অঙ্কগুলো ব্যবহৃত হবে। সেই রকম ব্যাকরণের সেরকমও একই ক্যাটাগরি, ব্যাকরণের প্রথমে সেই ফর্মুলাগুলো কিন্তু শিখতে হবে। তাহলে সেই ফর্মুলাগুলোর মধ্যে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিদ্ধান্ত ও সূত্র পদ্ধতি। তো এই বিষয়টা কি, আমাদের দেশে ব্যাকরণ শিক্ষক প্রচলিত পদ্ধতিটি হলো প্রত্যেকটি সূত্রকে ভালোভাবে মুখস্থ করা। অর্থাৎ ব্যাকরণের যে সূত্রগুলো দেওয়া থাকবে বা শিক্ষক মহাশয় বোর্ডে লিখে দেবেন, সেই সূত্রগুলোকে তোমার কিন্তু ভালোভাবে কিন্তু কি করতে হবে, মুখস্থ করতে হবে। তাই একে সি বা সূত্র পদ্ধতি বলে। পরীক্ষার সময় প্রশ্ন হতে পারে যে সি বা সূত্র পদ্ধতি কাকে বলে। হয়তো সেখানে অপশন দিয়ে দিল যে ব্যাকরণের শিক্ষা প্রচলিত পদ্ধতি, হয়তো আরো কিছু হতো, তিনটে প্রশ্ন অপশন দিল। তখন তোমাদেরকে মনে রাখতে হবে যে ব্যাকরণের সূত্র থেকে সি কথাটি কিন্তু এসেছে। অনেক সময় শিক্ষার্থীরা ব্যাকরণের কোনো জটিল সূত্র না বুঝেই মুখস্থ করতে ব্যাখ্যা করতে চলে যায়। তাহলে আমরা যদি ব্যাকরণকে যদি মুখস্থ করে নিই, হয়তো তা বুঝলাম না যে কিভাবে সন্ধি বিচ্ছেদ হলো, কিভাবে ধ্বনি পরিবর্তন হলো, তাহলে আমরা কি করব, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে মনে রাখতে পারবো না এবং কিছুদিন যাওয়ার পরে আমরা কিন্তু ভুলে যাব। অর্থাৎ ব্যাকরণ পাঠে উৎসাহী কিন্তু সেই শিক্ষক শিক্ষার্থীকে কিন্তু করাতে পারবে না। প্রচলিত এই পদ্ধতি অবৈজ্ঞানিক হলেও এদের পদ্ধতি প্রয়োগ কিন্তু যথেষ্ট। তাহলে সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতিটা বুঝতে পেরেছো প্রত্যেকে, কাকে বললাম? প্রত্যেকে বুঝতে পেরেছো? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভাষা পদ্ধতি বা ল্যাঙ্গুয়েজ ইউজ মেথড।
আমরা কিভাবে সেই ভাষাকে প্রয়োগ করব ব্যাকরণ শিক্ষাদানের ফলে, সেটা কিন্তু একটু দেখে নাও। সাহিত্য পড়াতে পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণের নানা প্রয়োগ দেখিয়ে ধীরে ধীরে ব্যাকরণ সম্পর্কে অবহিত করা হয়। অর্থাৎ সাহিত্যকে পড়াতে 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 বা পড়তে 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 এক সময় দেখা যাবে যে ব্যাকরণের প্রয়োগ তুমি সেই শিক্ষার্থীটাকে শেখালে না। মানে আমি বড় কথা বলছি, সে কিন্তু কি করবে, কোন জায়গায় কি ভাষা ব্যবহার হবে, কোন জায়গায় কমা, পূর্ণচ্ছেদ, জিজ্ঞাসা চিহ্ন সে কিন্তু প্রথমেই বলে দিতে পারবে। অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে কি কি করতে হবে, আলোচনা করাতে হবে, প্রশ্নোত্তর, সংবাদ পাঠ প্রভৃতির মধ্য দিয়ে এই জাতীয় অভ্যাস কিন্তু ছাত্রছাত্রীদেরকে মধ্যে কিন্তু কি করতে হবে, তৈরি করতে হবে। 3 নাম্বার, ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি। ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি যেটাকে আমরা বলছি টেক্সট বুক মেথড। টেক্সট বুকটা কতটা ইম্পর্টেন্ট দেখো। বর্তমানে বিদ্যালয়ে যে নির্দিষ্ট পাঠ্যক্রমে বইগুলো রচিত হয় বা পড়ানো হয়, শিক্ষক মহাশয়রা যদি গভীর ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে ব্যাকরণের প্রতিটি অধ্যায় সাবলীলভাবে বুঝিয়ে দেন, তবে ছাত্ররা কি করবে, ব্যাকরণ পাঠে কিন্তু উৎসাহী হবে এবং অতিমাত্রায় কিন্তু তারা পুস্তক পড়বে। অর্থাৎ আমি এই কথাটা বোঝাতে চাইলাম যে এখন শিশুকেন্দ্রিক পড়াশোনা আমরা প্রত্যেকেই হয়তো জানি। তো এই শিশুকেন্দ্রিক পড়াশোনা মানেই পাঠ্যপুস্তকটা সেই ক্লাসের অনুযায়ী তৈরি করা হবে। তো শিক্ষক মহাশয়দের কাজ হচ্ছে সেই পাঠ্যপুস্তকে যে সমস্ত ব্যাকরণগত জ্ঞান আছে, সেই ব্যাকরণগত জ্ঞান যদি তাদের সাথে মিশে আমার ধৈর্য, তাদের অধ্যবসায়, প্রত্যেকটা অধ্যায় যদি তাদেরকে আমি সাবলীলভাবে যদি বুঝিয়ে পড়াশোনা করাই, তারা কিন্তু কি করবে, তারা কিন্তু পাঠের প্রতি তারা মনোযোগী হয়ে হবে এবং তারা কিন্তু অনেক অনেক ব্যাকরণগত বই কিন্তু তারা পড়বে। কেন পড়বে? কারণ ওই যে তাদের একটা বুদ্ধিমত্তা, তাদের একটা জ্ঞান, এই জ্ঞানটা থাকার ফলে তারা কিন্তু ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কিন্তু কি হবে, আরো আগ্রহী হবে। প্রাসঙ্গিক পদ্ধতি। প্রাসঙ্গিক মানে কথাটা বুঝে আমরা বুঝতে পারছি যে কোনো কথা বলার জন্য যুক্তিযুক্তপূর্ণ একটা উদাহরণ। অর্থাৎ কথাবার্তা, আলাপ আলোচনা, রচনা লেখা প্রভৃতির মাধ্যমে যে ব্যাকরণ শিক্ষা দেওয়া হয় তাকেই কিন্তু কি বলে, প্রাসঙ্গিক পদ্ধতি। অর্থাৎ তুমি কথাবার্তা আলোচনা করবে কোন একটা গ্রুপ স্টাডি বিষয় সম্পর্কে, কারোর সাথে আলাপ করবে, কারোর সাথে আলোচনা করবে, কোনো কিছু ভালো লেখকের কবিতা লিখবে বা রচনা লিখবে। তো এই সমস্ত প্রাসঙ্গিক পদ্ধতিটাকেই কিন্তু আমরা বলছি প্রাসঙ্গিক পদ্ধতি। প্রচলিত পাঠ্যক্রম সমূহে টেক্সচুয়াল গ্রামার খানিকটা এই গভীর স্তরে ব্যাকরণ সম্পর্কে বিজ্ঞপ্তি জ্ঞান না থাকলে এই প্রাসঙ্গিক পদ্ধতিটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। বিশ্লেষণ পদ্ধতি পরীক্ষার জন্য কিন্তু ভিভিআই ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু যতগুলো পড়লাম সবগুলো ইম্পর্টেন্ট, তো তার মধ্যে যে যে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি। নির্দিষ্ট সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করতে হবে। অর্থাৎ বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে একটা সূত্র নির্ভর পদ্ধতি। সেই সূত্রগুলোর সাহায্যে কি করতে হবে, উদাহরণকে নিতে হবে এবং বারবার বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে কিন্তু কি করবে, অর্থ উপার্জন কিন্তু করবে। এখানে অর্থ উপার্জন মানে একটা কথাই বলতে চাইলাম যে শিক্ষার্থীরাও যখন বড় হয়ে কোনো শিশু শিক্ষার্থীদেরকে পড়াবে, তখন সেও কিন্তু তাদের কাছ থেকে কি পাবে, অর্থ পাবে। বারবার প্রয়োগ করতে করতে ব্যাকরণের সূত্র ও তার ব্যবহার ছাত্রছাত্রীদের মধ্যে দাগ রেখে যাবে। অর্থাৎ তুমি যখন একটা উদাহরণকে বারবার ব্যবহার করবে, সেই বারবার ব্যবহার করা উদাহরণের পুরো বিষয়টা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে কি থাকবে, একটা দাগ থেকে যাবে যে শিক্ষক মহাশয় একটা উদাহরণকে বারবার বলছে কেন, তাহলে আমরা কোথায় বুঝছি, তাই না? অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতিকে আমরা অনেক সময় ডিডাকটিভ
অ্যাপ্রোচও বলে থাকি। এটা তোমাদের কিন্তু ইংলিশ পেডাগজি যখন পড়াবো তখন তোমরা কিন্তু এটা দেখতে পাবে। তা ডিডাকটিভ পদ্ধতিটা কি? ডিডাকটিভ পদ্ধতিটা হচ্ছে যে সূত্র থেকে উদাহরণের জ্ঞানকে আহরিত করার একটা অবরোহী পদ্ধতি। যেমন সূত্র হলো সমস্ত প্রাণী মরণশীল, যেমন গরু একটি প্রাণী বলতে পারি, উদাহরণ সিদ্ধ বা গরু মরণশীল, তাই না? তো এই সমস্ত উদাহরণগুলো কিন্তু অবরোহী পদ্ধতি কিন্তু উদাহরণ। আরোহী পদ্ধতিটা কি? আরোহী পদ্ধতিটা হচ্ছে বর্তমানে এই পদ্ধতি শ্রেষ্ঠ বলে স্বীকার করা হয়েছে। পরীক্ষার সময় প্রশ্ন থাকে যে ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলির মধ্যে কোন পদ্ধতিটি বর্তমানে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে, তখন তোমরা বলবে আরোহী পদ্ধতি। আরোহণমূলক তর্কবিজ্ঞানের এর মূলনীতির ওপর ভিত্তি করে এই আরোহী পদ্ধতি কিন্তু প্রকল্পিত করা আছে। এটি অবরোহী পদ্ধতিও একটি বিপরীত পদ্ধতি। যেমন কিছু উদাহরণ দিয়ে দিয়েছে, ব্যাকরণের ক্ষেত্রে এ পদ্ধতির নিম্নরূপে ব্যবহার করা হয়। হিমযুক্ত অচল, তাহলে হিমযুক্ত অচল সমান হচ্ছে কি হিমাচল, আর হিমযুক্ত আলয় সমান হচ্ছে হিমালয়। তো কিভাবে এগুলো বর্ণ বিশ্লেষণ করা হচ্ছে হয়তো দেখতে পাচ্ছ, যেমন অচল অ, তাই তো এরকম ভাবে কিন্তু সন্ধি বিচ্ছেদ করে তোমাদের কিন্তু শিক্ষক শিক্ষার্থীকে পড়াতে হবে। এবার আমরা পড়বো আরোহী পদ্ধতি আর অবরোহী পদ্ধতি। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় তোমাদের কিন্তু বারবার আসে যে আরোহী পদ্ধতি কোনটা, অবরোহী পদ্ধতি কোনটা। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে বিশেষ থেকে সাধারণ, বিশেষ থেকে সাধারণ মানে কোনটা বলো? উপর থেকে নিচে না নিচে থেকে উপরে, কোনটা? বিশেষ থেকে সাধারণ কথাটি মনে হচ্ছে যে সে একদম ছোট থেকে শেষ বয়স পর্যন্ত, সাধারণ থেকে বিশেষের দিকে যায়, ফ্রম জেনারেল টু পার্টিকুলার। বুদ্ধিদীপ্ত নিয়মাবলীর উপর নির্ভরশীল, ব্যাকরণও কিন্তু বুদ্ধিদীপ্ত ব্যাকরণের উপর কিন্তু নির্ভরশীল। এক্ষেত্রে ক্ষেত্রে ব্যাকরণের ভাষাকে অনুসরণ করতে হবে, আর ওদিকেও কিন্তু ব্যাকরণ ভাষা কিন্তু কি করতে হবে, অনুসরণ করতে হবে। পাঠ্যপুস্তকের সাহায্য ছাড়াই ব্যাকরণ পড়ানো হবে। উচ্চ ব্যাকরণকে একটি বিশেষ হিসাবে কিন্তু ব্যবহার করা কিন্তু যেতে পারে। ব্যাকরণের পাঠকে আকর্ষণীয় করে তোলে, আর ব্যাকরণের পাঠকে আকর্ষণীয় কিন্তু করে তোলে না। ব্যাকরণ ঘটিত বিষয় আবিষ্কারের উপযোগী, আর অর্জিত জ্ঞান হচ্ছে কি অবরোহীর উপযোগী। বলো এটুকু কারোর কিছু অসুবিধা? যেটুকু পড়ালাম আমরা ব্যাকরণের শিক্ষাদান পদ্ধতি, তারপরে শিক্ষার্থীদের ব্যাকরণ শিক্ষাদানে সফল করে তুলতে গেলে তুমি কি করবে একজন শিক্ষক মহাশয় হয়ে, ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা, ব্যাকরণ শিক্ষাদানের শিক্ষকের ভূমিকা এবং ব্যাকরণের শিক্ষাদানের প্রয়োজনীয়তা, এই যে কটা টপিক পড়ালাম তার মধ্যে কারোর কোনো জায়গায় প্রবলেম আছে? সূত্র থেকে উদাহরণ, উদাহরণ থেকে সূত্র, মানে আগে তুমি উদাহরণ দেবে তবেই তো তুমি তাকে সূত্র হিসেবে বোঝাবে। তাহলে পরীক্ষার সময় পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে ব্যাকরণের পদ্ধতিগুলির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি, আরোহী অবরোহী? দেখবে এটা 22 সালে টেটে থেকে পড়েছিল, সূত্র পদ্ধতি না বিশ্লেষণ পদ্ধতি। অনেকেই করেছিল সূত্র পদ্ধতি, অনেকেই করেছিল বিশ্লেষণ পদ্ধতি। তাই কি লিখবে তোমরা তাহলে? আরোহী পদ্ধতি। তাহলে আরোহী পদ্ধতি কিন্তু ইংলিশ টার্মগুলো মনে রেখে যাবে, হয়তো দিয়ে দিল ইন্ডাকটিভ, ডিডাকটিভ, অ্যানালিটিক না কনটেক্সচুয়াল। তাহলে ইন্ডাকটিভ মানে হচ্ছে কি আরোহী পদ্ধতি। ওকে, প্রত্যেকেই বুঝতে পেরেছো তো? নেক্সট দিন কিন্তু শিক্ষাদানের পদ্ধতির তৃতীয়টা হচ্ছে ওই যে বললাম যে ব্যাকরণ, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি। মানে কি? সূত্র পদ্ধতি পরেরটা ভাষা পদ্ধতি। ভাষা পদ্ধতি, ভাষা পদ্ধতিটা কি পড়ালাম যে হয়তো তুমি কিছুজন ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করবে কিছুদিনের মধ্যে, হয়তো 15ই আগস্ট বিদ্যালয়ে অনুষ্ঠান আছে,
তখন তুমি এই পদ্ধতিগুলির মধ্যে কোন পদ্ধতিটা ব্যবহার করবে? তখন তোমরা সবাই বলবে হ্যাঁ স্যার ভাষা পদ্ধতি ব্যবহার করবো। কেন? কারণ অনুষ্ঠান করানোর সময় তাদের একটা ভাষার একটা স্পিকিং পাওয়ার থাকে, কিভাবে বলতে হয়, কোন ব্যাকরণগত দিকটা আমরা বলবো না, বললে হয়তো কঠিন লাগবে, বুঝতে পারবে না, এইগুলোকে তখন সেই ভাষা পদ্ধতির মাধ্যমে শেখানো হয়। অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে আলোচনা, প্রশ্নোত্তর, সংবাদ পাঠ, তুমি হয়তো কোনো একটা ম্যাগাজিন দিয়েও তুমি তাদেরকে বলতে পারো, দেখো এই ম্যাগাজিনটা পড়ো, কি বলেছে বা কি লিখেছে, হয়তো সে বলতে পারলো, তখন তুমি জেনে গেলে তার কিন্তু কোনো ভাষাগত দিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই। কারণ ভাষাগত পদ্ধতি কেন বললাম, কারণ দেখবে অনেক অনেক স্টুডেন্ট পড়ার সময় দেখবে তোতলামি করবে, ঠিকঠাক উচ্চারণ করতে পারবে না, বলতে পারবে না। তাহলে এইগুলোর মাধ্যমে তুমি বুঝে নিতে পারবে যে তারও কিন্তু এখনো ব্যাকরণগত কোনো দিক থেকে কিন্তু সমস্যা আছে। বোঝা গেল? ঠিক। অবরোহীটা হচ্ছে বিশেষ থেকে সাধারণ, আর আরোহীটা হচ্ছে সাধারণ থেকে বিশেষ। উদাহরণ থেকে সূত্র যদি বলে, তখন তোমরা কি বলবে? আরোহী পদ্ধতি। সূত্র থেকে উদাহরণ, তখন কি বলবে? অবরোহী পদ্ধতি। তাই তো? এইগুলো একটুকু ভালোভাবে বাড়িতে খাতাতে লিখে নেবে, কারণ দেখবে এখান থেকেই দেখবে অনেক 2-3টে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এই সামনে যে টেট পরীক্ষাটা হবে, কারণ এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কি ধরনের প্রশ্ন হবে সেটাও আমি রেখেছি তোমাদের আজকে এই ক্লাসে, হয়তো অনেকেই বুঝতে পারবে যে স্যার আজকে এই ক্লাসটাতে আমরা কি কি ধরনের প্রশ্ন জানতে পারলাম। তো তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, না পারলে আমি কিন্তু বলে দেবো, এবং তোমরা কিন্তু পিডিএফেও শেষের দিকে কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাবে। যদি কেউ না খাতায় লিখতে চাও তাহলে কিন্তু অ্যান্সারগুলোও দেওয়া থাকবে। চলো, প্রথম প্রশ্ন, কে কেমন বুঝেছে প্রত্যেকে কিন্তু অ্যান্সার দেবে। ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো, কোশ্চেনগুলোর টার্মগুলোকে এলিমিনেট করো যে কোনটা হবে কোনটা হবে না, কোনটা বলা যেতে পারে। সঠিক উত্তর কি হবে? ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো, একটু আগেই বললাম আমরা। তুমি প্রথমেই নিয়ম শেখাবে, তুমি প্রথমেই নিয়ম শেখাবে একজন ক্লাস 2-3 বাচ্চা? কি অপশন? তাদেরকে মোটামুটি একটা ধারণা দেবে। কি ধারণা দেবে? কি ধারণা দেবে? ব্যাকরণ বিষয় নিয়ে তারা ব্যাকরণ সম্পর্কে জানেই না। ক্লাস 2-3 স্টুডেন্ট ব্যাকরণ সম্পর্কে জানেই না। আরে ব্যাকরণ, একটা ক্লাস 2-3 স্টুডেন্ট ব্যাকরণ সম্পর্কে জানেই না, ব্যাকরণটা কি ওরা বুঝেই না। বাচ্চা ছেলে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ প্রথম থেকে পড়েছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তো ব্যাকরণ নয়। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হচ্ছে ভাষার ভাগ, তাই তো? হ্যাঁ, ভাষার ভাগটা ব্যাকরণের মধ্যে পড়ছে, কিন্তু তাদের পক্ষে কিন্তু উপযুক্ত কিন্তু সেইটা টপিক কিন্তু নয়। তুমি ব্যাকরণ শেখাবে, ব্যাকরণ মানে প্রথম থেকে মানে যেটা হয়তো ভাষার গঠন, ব্যাকরণ কথাটার অর্থ হচ্ছে ভাষার গঠন। আর ব্যাকরণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এটা তো সচরাচর আমরা বাচ্চাদেরকে প্রথমেই শেখাবো, তাই না? তার মধ্যে ব্যাকরণ দিক থেকে কোনো কিছু উদাহরণ সূত্র আসছে না, তাহলে এটা হবে না। ভালো করে ভাবার চেষ্টা করো। ঘয়েরটা যেমন বলছো যে ব্যাকরণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া, এটা যদি হয়ে থাকে তাহলে নিয়ম নীতি সম্পর্কেও তাদেরকে অবহিত করানো, এটাও হতে পারে। ধারণা দিলে সে কিন্তু নিয়মও শিখতে চাইবে। তাহলে আমি কি বললাম পড়ানোর সময়, যে ব্যাকরণ শেখাবে কখন থেকে? যখন একটা ক্লাসের 5-এর স্টুডেন্ট যখন হালকা হালকা ভাবে যখন সে
প্রাথমিক বিদ্যালয় থেকে আস্তে আস্তে অগ্রগতির পথে যখন হাই স্কুলের দিকে এগিয়ে যাচ্ছে, ভাষাটা যখন বলতে যখন কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, তখন তুমি তাকে ভাষাটা যখন শেখাবে। তাহলে এখানে লেখা আছে প্রশ্নে যে ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্যটা কি। আমাকে জানতে চাওয়া হয়নি যে তাদেরকে ব্যাকরণ শেখাতে হবে বা তাদেরকে ব্যাকরণগত দিক থেকে, তাদেরকে অধ্যায়গত দিক থেকে, তাদেরকে বিষয়গত দিক থেকে জ্ঞান দিতেই হবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন হ। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় মানে কোনগুলো? এই যে তুমি একটু আগেই বললে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তারপরে কা, অকার, একার, তাই তো, ব্যাকরণের গঠন, শৈলবালী, এইগুলো কিন্তু তোমাকে কিন্তু প্রথমে কি করতে হবে? অধিগত করাতে হবে। হ্যাঁ, তোমাদের কিন্তু এই পাঠে কিন্তু কিছুটা কিন্তু ব্যাকরণ কিন্তু আছে, সেগুলো তোমাদের কিন্তু শিখতে হবে। এই যে তুমি যখন একটা বাচ্চাকে বলে শিখতে হবে, সে কিন্তু দেখবে সেদিন থেকেই হয়তো কিছু কিছু জায়গায় হয়তো বোঝার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করবে। সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন খ। বোঝা গেল টুম্পা? হ্যাঁ। নেক্সট, ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি কি? সূত্র পদ্ধতি, আলোচনা পদ্ধতি, অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি? আগেই বললাম। হ্যাঁ। কেন আরোহী পদ্ধতি? কারণ আগে উদাহরণ, তারপরে। আশা করি আজকে থেকে আর ভুল হবে না। আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয়, প্রথমে সূত্র দেওয়া হয়, উদাহরণ দেওয়া হয় না। প্রথমে উদাহরণ দেওয়া হয়, ঠিক। অবরোহী পদ্ধতি ছাত্রদের কাছে গ্রহণযোগ্য নয়, এটা পরীক্ষায় 2022 এসেছিল প্রশ্নটা। দেখছো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রশ্নগুলো কিন্তু আমরা তুলেছি যে এই যে টপিক থেকে কি কি রকম ভাবে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, ঠিক। অবরোহী পদ্ধতি ছাত্রদের কাছে গ্রহণযোগ্য নয় বলেছে শঙ্কর। গ্রহণযোগ্য নয় বলেছে। গ্রহণযোগ্য যদি হতো ভয়েরটা হতো, কিন্তু নয় বলেছে, এটা কিন্তু দেখে রাখতে হবে। কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেক চ্যালেঞ্জ হয়েছিল, তাই না? যারা চ্যালেঞ্জ করেছিল তারা কিন্তু হেরে গিয়েছে, আর যারা চ্যালেঞ্জ করেনি, যারা একদম প্রথমে একদম কয়ের অপশনটা বেছে নিয়েছে, তারা সঠিক উত্তর করেছে। কেন গ্রহণযোগ্য নয়? কারণ অবরোহী পদ্ধতি আমরা পড়াই না কেন বাচ্চাদেরকে, বিভিন্ন ভুল থাকবে, তাই তো। তারপর দেখো অধিক সময় যাবে আমাদের তাদেরকে বোঝানোর ক্ষেত্রে। অত সময় পাবো কোথায়? আমরা বিদ্যালয়ে কতক্ষণ সময় পাই? তাহলে এটি ব্যাকরণের বিভিন্ন সূত্রের দ্বারা ভরাক্রান্ত, মানে এত সূত্র দেওয়া আছে অবরোহী পদ্ধতিতে যে সেই সূত্রগুলো তুমি কিন্তু ওই সময়ের মধ্যে শেখাতে পারবে না। সেই জন্যই অপশন ক এর অ্যান্সারটা হলো। ঠিক আছে। নেক্সট, এফসিএ। এফসিএ বলতে কি বোঝায়, মানে এফসিএ এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর কি হবে? এফসিএ পড়ালাম এই জায়গাটা কোথায়? এফসিএ মনে হয় পড়ায়নি, মনে হয় ছিল না, মনে হয় কোনো জায়গা দেখিনি তা। অপশন বি বা অপশন খ, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। অপশন বি, হ্যাঁ। অর্থাৎ কথা বলার গঠন শৈলী কিভাবে তৈরি করবে, তারা কি বলবে, তাই তো, সেটাকে প্রযুক্তিগতভাবে বিচার করা, সেটা হচ্ছে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এফসি এর পেছনে যে তত্ত্বটি কাজ করছে সেটি হলো, প্রশ্নটা ভালোভাবে পড়ো। এফসি এর পেছনে তোমরা তো বলেই নিলে যে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এবারে প্রশ্নটা আমি বলছি যে এফসি এর পেছনে যে স্তরটি কাজ করছে সেটি হলো, তাহলে চারটে অপশনের মধ্যে কোনটা হবে? মানে ওই স্তরটা কিন্তু ওদেরকে, ওদের বর্তমান স্তরে কিন্তু এখন কাজ করছে, কোনটা?
পদ্ধতি। আর কেউ? একজন বলেছে অপশন ক, বাকিরা কি বলছো? বাকিরা কি বলছো? বাকিদের মতামত বলো। দেখো, অপশন ক বলেছে কারেক্ট অ্যান্সার। কেন? কারণ এটি অতি দ্রুত সংযোগ করতে শেখায়, সম্পর্ক স্থাপনের মধ্যে গঠন তৈরি করতে শেখায়, সেই জন্য এটা উৎকৃষ্ট পদ্ধতি। তাই তো? ক্ষয়েরটা মনে হচ্ছে নেবো, অধিক নিয়ম নীতির গুরুত্ব আরো। আরে নিয়ম তো নেবই না, বেশি মাত্রায় ব্যাকরণ নির্ভর নেবই না, অবরোহী পদ্ধতি পড়ে যাচ্ছে, ব্যাকরণ নির্ভর নয় নেবই না। কারণ কোনো তুমি স্ট্রাকচার শেখাবে, স্ট্রাকচার শেখাতে গেলে তোমাকে নিশ্চয়ই বাক্যের কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে জানাতে হবে, জানতে হবে, তাদেরকে পড়াতে হবে, বোঝাতে হবে। তাহলে অপশন কটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে এটি উৎকৃষ্ট পদ্ধতি। নেক্সট, আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি সঠিক উত্তর কি হবে? বিশেষ থেকে সাধারণ। হ্যাঁ, এটাই পড়লাম, তাই তো নাকি? এটাই আমরা পড়লাম, বিশেষ থেকে সাধারণ। আরোহীটা সাধারণত বিশেষ পড়লাম। আমারটা দেখি, দাঁড়াও একটু দেখে নি একটু। প্রশ্নটা কি ছিল? আরোহী পদ্ধতি। তো ভুল বললে না। প্রথমে কি পড়লাম? বিশেষ থেকে সাধারণের দিকে যায়, এটা তো তাই তো আছে না। অপশন কো। হ্যাঁ, পার্থক্যটা বিশেষ থেকে সাধারণ দিকে আছে। এ দেখো, দেখে না ভালো করে। বিশেষ থেকে সাধারণ, এটাই তো আমি পড়ালাম না প্রথমে। অবরোহী মানে কি? সাধারণ থেকে বিশেষ। সাধারণ থেকে বিশেষ মানে কি? জানা থেকে অজানা। আর আরোহী মানে কি? অজানা থেকে জানা। তাহলে এখানে এখানে লেখা আছে, পার্থক্য কি লেখা আছে? বিশেষ থেকে সাধারণের দিকে যায় কে? আরোহী পদ্ধতি। সাধারণ থেকে বিশেষ দিকে যায় কে? অবরোহী পদ্ধতি। কিন্তু প্রশ্নটা কি ছিল? আরোহী পদ্ধতি, বিশেষ থেকে সাধারণের দিকে। সঠিক উত্তর হচ্ছে অপশন ক। হ্যাঁ। বিশ্লেষণ পদ্ধতিতে, এই প্রশ্নটা 2024-এ পড়েছিল, সরি 2023-এ পড়েছিল প্রশ্নটা। একটু দেখে নিও প্রশ্নটা মিলিয়ে। বিশ্লেষণ পদ্ধতিতে জানা থেকে অজানা। জানাটা কোনটা বলে? তুমি আগে বলো আমাকে, জানাটা কোনটা বলে? জানা মানে বিশেষ না জানা মানে সাধারণ, কোনটা? তুমি ধরো জানো, সাধারণ থেকে বিশেষ, অবশ্যই হবে। এগুলো গুলিয়ে না যায়, খাতাতে লিখে নেবে প্রত্যেক, কিন্তু তখন আবার সেই বলবে স্যার এইগুলো বলে দেন, তখন কিন্তু হবে না। বিশ্লেষণ পদ্ধতিতে সঠিক উত্তর কি হবে? একটু আগেই পড়ালাম। বাহ, কারেক্ট। এই তো বলতে পারো, সবাই তো বলতে পারছো তো। সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা, অর্থাৎ তুমি যখন ছাত্রছাত্রীদেরকে কোনো কিছু হয়তো একটা উদাহরণ দিলে, সেই উদাহরণটা কি করে হলো, একটা সূত্র বলে দিলে, একটা সূত্র করলে, যে এই সূত্রের মাধ্যমে তোমরা মনে রাখবে। আমাদের টিচার আগে বলতো না, ক্লাসের শিক্ষক, স্যার এই ম্যাথামেটিক্সটা পারছি না, তো স্যার বলতো না যে এই ম্যাথামেটিক্সটা করার আগে তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে। তখন তোমরা বলবে স্যার সূত্রটা কিভাবে মনে রাখবো, তখন তোমাকে সেই ডিটেলস আলোচনা করে দিল, a প্লাস বি তার হোল স্কোয়ার। তাই তো? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন ক। নেক্সট, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি?
ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি? প্রথমেই এটা পড়ালাম কিন্তু প্রয়োজনীয়তা আর একটুকু ভাবতে হবে। প্রথমেই কিন্তু পড়ালাম। তবে তবে যদি অনুধাবন না করতে পারবে তাহলে একজন শিক্ষার্থী কখনোই তার বাস্তব জীবনে ব্যাকরণকে কিন্তু কি করতে পারবে না, প্রয়োগ করতে পারবে না। ওই যে একটু আগেই সেই উদাহরণ দিয়ে বোঝালাম যে শিক্ষিত আর অশিক্ষিত, তাই তো আমরা একই ভাষা ব্যবহার করতে পারবো কিন্তু জায়গার বিশেষে নিয়মের বিশেষে কোন ভাষা কোন অর্থে ব্যবহৃত হবে তুমি যদি সেটাকে অনুধাবন যদি করতে না পারবে তা তুমি প্রয়োগ করবে কি করে? তাই না? এই কথাটা কিন্তু দেখবে আগেই একটা বললাম একটা উদাহরণ দিয়ে হয়তো। সঠিক উত্তর কি হবে? অপশন ক। খটা কেন হলো না? খটা বলেছে দেখো পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা। এটা কোন জায়গাতে আমরা পড়েছি? এতক্ষণ আমরা পড়িনি, তাহলে ক্ষয়েরটা হবে না। গয়েরটা কি বলেছে? সূত্রগুলি মুখস্থ করা। মুখস্থ করা যখনই কোনো জায়গায় থাকবে, শুনে নাও একটা জিনিস, মুখস্থ করা, তারপর পাঠ্য বিষয়ের উপর নির্ভর করা, এরকম যখন কোন একটা কি পয়েন্ট পাবে তখন সেগুলা কিন্তু আগেই কিন্তু এলিমিনেট, মুখস্থ করাটা হবে না। প্রয়োগ হবে, হ্যাঁ। ওকে। ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা। ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা মানে হচ্ছে কি, তুমি একটা ব্যাকরণ শিখেছো, তুমি কি তোমার সঙ্গে সঙ্গে তুমি কি সেটা প্রয়োগ করতে পারবে? তোমাকে তার জন্য বাড়িতে কিছুদিন সময় নিয়ে পড়তে হবে, শিখতে হবে, সেটাকে জানতে হবে, তবে তো তুমি তো সেটাকে প্রয়োগ করতে পারবে। তো এটা হবে না। প্রথমে ফার্স্ট যে কারণটা আমরা পড়বো সেটা হচ্ছে উদাহরণগুলিকে সূত্রগুলিকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে, এবং সেটাকে কিন্তু কি করতে হবে, শিক্ষক মহাশয়ের কাছে প্রয়োগ করে কিন্তু দেখাতে হবে। নেক্সট, লাস্ট প্রশ্ন আজকে আমাদের ক্লাসে, ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের ওপর নজর দিতে হবে? হ্যাঁ, দেখো কি কি এখানে পয়েন্ট বাদ দেবো, যারা হয়তো বুঝতে পারছো না, এখনো ভাবছো যে স্যার পয়েন্টগুলো ভাবে বুঝতে পারছি না। আগে প্রথম এলিমিনেট করতে শেখো। কয়েকটা আছে নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ, হ্যাঁ এটা হতে পারে, এটা আমি হাতে রাখলাম। ব্যাকরণের সূত্রগুলি শেখানো, এটা কি কখনো সম্ভব? তুমি ব্যাকরণের সূত্রগুলি কি তুমি শেখাবে? ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন মানে বেশি নজর দেবে তুমি তখন? তুমি কি একটা শিক্ষার্থীকে প্রথমেই সূত্র শেখাবে, না প্রথমে উদাহরণ দেবে? কোনটা? উদাহরণ দেবে, তাই না? তো এটা বাদ। সূত্রস্থ উদাহরণ অধিগত করানো, মানে সূত্রের সাহায্যে উদাহরণগুলোকে বোঝানো, এটা তো সম্ভব না, এটা তো সে একই লেভেল হয়ে গেল। সূত্র আর সূত্র সাহায্যে উদাহরণগুলি বোঝানো, তিনেরটাও হবে না। ভালোভাবে সূত্রগুলিকে বুঝিয়ে দেওয়া, এটাও হবে না। তাহলে কি পড়ে থাকলো? কয়েকটা নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ। বলো, ক্লাস কেমন লাগলো আজকে? ক্লাস কেমন লেগেছে প্রত্যেকেই কিন্তু রিপ্লাই দাও। এখান থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন এলে পারবো আমরা প্রত্যেকে? দারুণ ক্লাস না আজকে ক্লাসটা? আজকে ক্লাসটা দারুণ ক্লাস ছিল না? তবে আজকেই দেখবে এই ক্লাসটা থেকে তোমাদেরকে বললাম, তোমরা আমাকে পরে মেসেজ করবে পরীক্ষা হয়ে যাওয়ার পরে, এই ক্লাস থেকে পেডাগোজি দুটো প্রশ্ন কমন পাবে, লিখে নাও খাতাতে। স্যার বলেছে আজকের এই ক্লাস থেকে দুটো প্রশ্ন আমরা পেডাগোজি কমন পাবো। পেডাগোজিটা খুব একটা সুন্দর পাঠ ছিল, হয়তো তোমরা অনেক জায়গাতে হয়তো পড়েছো, কিন্তু যে পিডিএফটা বানানো হয়েছে সেই পিডিএফটা তোমরা গ্রুপে পাবে কালকে দেখবে, আমাদের রেকর্ড ভিডিও যখন আপলোড হবে। পেডাগোজিটা একবার জাস্ট চোখ বুলিয়ে পড়ে নিও, ব্যাস। এখান থেকে যে কোনো প্রশ্ন এলে তোমরা কিন্তু পরীক্ষায় যেন পারো সেরকম ভাবে কিন্তু আমি তৈরি করেছি। ঠিক আছে? ভাল লাগলো অরিত্রী, পাপিয়া, রিম্পা, ভালো লেগেছে ক্লাসটা আজকে? হবে। শান্তা বুঝতে পেরেছো?
শান্তা, বুঝতে পেরেছো? মৌ। বেশ, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এইটুকুই। আবার নেক্সট দিন, কালকে শনিবার নাকি, কালকে কিছু, কালকে কি ক্লাস আছে? কালকে অঙ্ক আছে না? কালকে অঙ্ক ক্লাস আছে। হ্যাঁ, আর একটা কথা প্রত্যেকে বলে রাখি, আমি কিন্তু নেক্সট দিন যেদিন বাংলা ক্লাস থাকবে সেদিন কিন্তু আজকে এই পড়াটা কিন্তু ধরবো, ঠিক আছে? তখন কিন্তু কেউ বলো না যে স্যার আপনি কিন্তু বলেননি। আমি কিন্তু বলে দিলাম, প্রত্যেকে আমি গ্রুপেও লিখে দেবো। আজকের যা ক্লাস করালাম এখান থেকে কিন্তু পরের দিন আমরা কিন্তু নেক্সট পড়া কিন্তু আমরা ধরবো। ওকে? সব বোঝাবো, সব বোঝাবো, আগে পেডাগোজি পার্টটা কমপ্লিট করি। পেডাগোজি মোটামুটি আর 4-5টা পার্ট হবে, আমরা কমপ্লিট করে দিই, মানে মূল মূল যে টপিক গুলো থেকে পেডাগোজি পড়ে, পেডাগোজি পার্টটা কমপ্লিট করে দেওয়ার পরে আমরা বাংলা ব্যাকরণের একদম ফার্স্ট থেকে ক্লাস শুরু করব। বাক্য থেকে ক্লাস শুরু করব। বাক্য, শব্দ, ধ্বনি, বর্ণ, তারপরে কারক, সমাস, ঠিক আছে, যত আছে। বেশ, তাহলে প্রত্যেকে গুড নাইট, প্রত্যেকে ভালো থেকো, শুভরাত্রি।